আমার একটি রেস্টুরেন্ট ছিল এবং সেখানে সব সময় একটি মেয়ে আসতো যাকে আমি পছন্দ করতাম। সে প্রতিদিন বিনামূল্যে খেতে আমার হোটেলে আসতো। একদিন আমি তার জলে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে হোটেল রুমে নিয়ে গিয়ে উপদ্রব করি। পরে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর আমি বিয়ে করেছিলাম, কিন্তু যখন আমি ঘোমটা তুলেছিলাম তখন তো আমার প্রাণটাই চলে যাবে এমন মনে হলো। আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম। আমি চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলাম। যখন আমি চাকরি পেলাম না, তখন আমি আমার সাথে আনা টাকা একটি ছোট হোটেলে রেখেছিলাম। আমি একটি চায়ের হোটেল থেকে আমার কাজ শুরু করি। ঈশ্বর আমাকে আমার কাজে অনেক উন্নতি এবং লাভ দিয়েছেন। আমার চায়ের হোটেলটি খুব অল্প সময়ের মধ্যে একটি চমৎকার রেস্টুরেন্টে পরিণত হয়েছে। আমার রেস্টুরেন্ট খুব বেশি চলছিল। সেখানে সব সময় মানুষের ভিড় থাকতো। আমি আজকের মানুষের মতে রেস্টুরেন্টে ছোট ছোট কেবিনও বানিয়েছিলাম, যেখানে ছেলেমেয়েরা দেখা করত। কেবিনের ভেতরে ক্যামেরাও লাগানো ছিল। আমি রাতে চুপচাপ বসে তাদের দেখা হওয়ার দৃশ্য দেখতাম। তখন ছেলেমেয়েরা সব সীমা অতিক্রম করে আবেগে ভেসে যেত। আমিও ভাবতে শুরু করলাম যে এরা কতটা বোকা। আমি প্রতি রাতে আমার রেস্টুরেন্টের কেবিনের অনেক ভিডিও দেখতাম যা খুব নোংরা হতো। ছোট্ট কেবিনে প্রেমের নামে এমন সব কিছু থাকতো যা আমি কল্পনাও করিনি। আমি আমার পরিবার থেকে দূরে একা থাকতাম এবং এমন পরিস্থিতিতে আমি অস্থির বোধ করতে শুরু করি। এজন্য আমি এই ভিডিওগুলির মাধ্যমে আমার টেনশন দূর করতাম। মাঝে মাঝে আমার হৃদয় চাইতো আমি এরকম কারোর সাথে মেলামেশা করি, যাতে আমি আমার উত্তেজনা মুছে দিয়ে আমার আবেগ থেকে বেরিয়ে আসতে পারি। তবে সম্ভবত আমার ভাগ্যে কারো সমর্থন ছিল না। একদিন সেই আবেগ দ্বারা চালিত হয়ে আমি এমন কিছু করেছি যা বর্ণনা করা যায় না। আমার রেস্টুরেন্ট ছিল মানুষে ভরা। এমন পরিস্থিতিতে প্রতিদিন একটি মেয়ে খাবার খেতে আসতো। সে সব সময় ভিড়ের সুবিধা নিত এবং টাকা না দিয়ে চলে যেত। কিন্তু এমন নয় যে আমি এটি জানতাম না। তবে আমি এটি উপেক্ষা করেছিলাম এই ভেবে যে আমার কাজ খুব ভালো চলছে এবং কেউ যদি আমাকে টাকা না দেয় তাতেও আমার কিছু যাবে আসবে না। হয়তো সে গরিব ও অসহায় মেয়ে ছিল, তাই আমাকে টাকা দেয়নি। আমার রেস্টুরেন্টেও অনেক ওয়েটার কাজ করেছিল। আমি বেশিরভাগই দেখাশোনার কাজ করতাম। এই কারণেই আমি জানতাম যে তিনি সর্বদা ওয়েটারকে ফাঁকি দিয়ে চলে যেত। সে ছিল একজন সুন্দরী মেয়ে। কয়েকদিন ধরে আমার মধ্যে এত উত্তেজনা তৈরি হয়েছিল যে আমি মেয়েটিকে অন্য নজরে দেখতে শুরু করেছিলাম। একদিন সে যখন রেস্টুরেন্টে এসে বসলো, তখন আমি তাকে বললাম যে তাকে শেষ কেবিনে গিয়ে বসতে। আমি ওকে একই খাবার পাঠাবো। আমার কথা শুনে তিনি দ্বিধাবোধ করলেন এবং বললেন, না, এর দরকার নেই, সে টেবিলে বসে যাবে। আমি তাকে বলেছিলাম আমি জানি না সে টাকা দিয়ে কি খাবার খায় এবং আমার তাতে কোনো আপত্তি নেই। সে যদি কেবিনে গিয়ে বসে আমি তাকে কোনো ভালো খাবার দেব। বরাবরের মতো কেউ জানবে না যে সে টাকা দেয়নি। আমার কথা শুনে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আনন্দের সাথে কেবিনে প্রবেশ করলেন। তাকে সুখী দেখে আমার মুখেও হাসি ফুটে উঠল। সে খুব সুন্দরী ছিল। সে ফর্সা, তার চোখ বড় বড় ছিল। একটি সুন্দর মেয়ে ছিল যে আজ আমার শিকার হতে চলেছে। আমি একটা ভালো খাবার বের করে তার কাছে নিয়ে গেলাম। আমি তাকে বলেছিলাম যে সে আরামে খেতে পারে। এত খাবার দেখে সে খুব খুশি হয়েছিল। সে এত দ্রুত খেতে শুরু করলো যেন সে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। আমি চুপচাপ তার খাবার জলের ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। আমি তাকে শেষ কেবিনে বসিয়েছি, যেখান থেকে আমার ঘরের দরজা খোলে। আমার ঘরটি রেস্টুরেন্টের পেছনে ছিল। কারণ আমি একা ছিলাম, তাই আমার রেস্টুরেন্টের মধ্যেই আমার থাকার ব্যবস্থা করেছিলাম। ঘুমের ওষুধ মেশানো জল পান করার পর অল্প সময়ের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে। আমি একজন ওয়েটারকে বলেছিলাম যে আমি কেবিনের কিছু কাজের জন্য আমার রুমে যাচ্ছি, তাই আমি কেবিনটি ভেতর থেকে লক করে যাচ্ছি। কারণ এটি খুব ভিড়ের সময় ছিল, তাই ওয়েটারের কোনো ধারণাই হলো না যে ভেতরে কেউ আছে কিনা। আমি কেবিনে ফিরে এলাম। আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। তারপর আমি মেয়েটিকে সেখান থেকে তুলে নিয়ে আমার ঘরে গেলাম। আমি হোটেল ও রুমের মাঝের দরজাও বন্ধ করে দিলাম। সুন্দরী মেয়েটি পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েছিল। তখন তার বয়স ছিল মাত্র 16 কিংবা 17 বছর। তার মুখে ছিল নিষ্পাপতা। আমি এক মুহূর্তের জন্য তার দুঃখ পেয়েছিলাম। তারপর আমি তাকে চড় মেরে ঘুম পাড়ালাম। কিন্তু কিছুক্ষণ পরে আমার মধ্যে আমার শয়তান জেগে উঠল এবং
তার সৌন্দর্য আমাকে তার দিকে ঘুরিয়ে দিতে শুরু করলো। তারপর আমি কিছুই দেখলাম না, বরং তার সৌন্দর্যের শোভাতে নিজেকে ভরিয়ে নিলাম। কত দ্রুত সময় পার হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারিনি। আমি তার সাথে মেলামেশা করতে পাগল ছিলাম। আমি ঈশ্বরকেও ভুলে গিয়েছিলাম, যিনি উপরে বসে আমার দিকে তাকিয়েছিলেন। উত্তেজনায় শয়তান আমাকে পুরোপুরি পরাজিত করেছিল। আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে এটি কারো বাড়ির সম্মান। সেই নিষ্পাপ মেয়েটি একজন জানোয়ার লোকের সামনে শিকার হয়েছিল। এটা সেই সময় শুরু হয়েছিল যখন গত কয়েক বছর ধরে আমি ছেলে এবং মেয়েদের একে অপরের মধ্যে এভাবে হারিয়ে যেতে দেখতে পাচ্ছিলাম। তারপর আমার মধ্যেও আবেগ বাড়তে শুরু করে, এবং এই সমস্ত আবেগগুলি যা ঘটছিল তার এর ফলাফল ছিল আমি এই মেয়েটির একাকিত্ব এবং দারিদ্র্যের সুযোগ নিয়ে তার মর্যাদা পুরোপুরি ছিনিয়ে নিয়েছিলাম। শুধু তাই নয়, আমি তার অনেক ছবিও তুলেছি। 2 ঘন্টা পর যখন সে তার চেতনা ফিরে পায়, তখন সে ঘরের ভেতরে নিজেকে খুঁজে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কখনো সে চোখ ভর্তি জল নিয়ে নিজের দিকে তাকায়, কখনো আমার দিকে তাকায়। সে দ্রুত নিজেকে ঢেকে ফেলে এবং তার হারিয়ে যাওয়ার অনুভূতিতে বাজেভাবে কাঁদছিল। যখন আমি বুঝতে পারলাম যে সে জোরে জোরে চিৎকার করছে এবং সবাইকে জড়ো করছে, তখন আমি তার মুখে কাপড় দিয়ে বেঁধে দিলাম। তার কণ্ঠস্বর আমি বন্ধ করে দিয়েছিলাম। আমি তার সামনে কিছুক্ষণ বসে রইলাম। সে কাঁদতে থাকলেও তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে অনুরোধ করতে থাকে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে সে বাইরে গিয়ে লোকেদের সব কিছু বলে না দেয়। আমি তাকে অনেক হুমকি দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি চাইলে তাকে ঈর্ষান্বিত এবং রাগান্বিত করতে পারি। আমি সারা জীবনের জন্য তোমায় বদনাম করে দিতে পারি। একথা শুনে সে আরও জোরে কাঁদতে থাকে। আমি তাকে জড়িয়ে ধরে চুপ করানোর চেষ্টা করলাম। বেচারা মেয়েটির বাইরে যাওয়ার ক্ষমতা ছিল না। সে ছিল সম্পূর্ণ অসহায়। সে খুব সুন্দর মেয়ে হবে, তার মুখে ব্যথা দৃশ্যমান ছিল। আমি এখনও তাকে বাড়ি যেতে দেইনি, কিন্তু আমার রেস্টুরেন্টের ঘরে আসার অনেক সময় পার হয়ে গেছে। তাই অগত্যা আমি তাকে অন্য রাস্তা দিয়ে আমার ঘর থেকে বের করে দিলাম এবং নিজে রেস্টুরেন্টে ফিরে গেলাম। সে তার বদনামের জন্য শোকে পূর্ণ হয়ে সেখান থেকে চলে গেল। এমনকি আমি যা করেছি তার হিসাব চাওয়ার সাহসও তার ছিল না। এতদিন ধরে আমার ভেতরে যে আগুন জ্বলছিল তা এখন পাপের অশ্রুতে পরিণত হয়েছিল। আমি হোটেলে ফিরে এসে কাজে ফিরে এলাম। কেউ কিচ্ছু জানতো না। আমি যখন সারাদিন কাজ শেষ করে আমার ঘরে পৌঁছলাম, তখন আমার মনে আবার এই একই চিন্তা আসতে শুরু করে। আমি মেয়েটিকে খুব মিস করতাম, কিন্তু এখন সে আমার নাগালের থেকে অনেক দূরে ছিল। কিন্তু আমি তখনও ভেবেছিলাম যে যখন সে আবার আসবে আমি তাকে একই ছবি দেখাবো এবং তাকে আমার ঘরে নিয়ে আসবো। সারা রাত একটা অস্থিরভাবে আমার মধ্যে চলতে থাকে। আমি পরের দিনের জন্য অপেক্ষা করছিলাম। আমি নিশ্চিত ছিলাম সে আবারও খেতে ফিরে আসবে, কিন্তু আমার অপেক্ষাটা অর্থহীন ছিল, কারণ সে আসেনি। এক অদ্ভুত অস্বস্তি আমাকে ঘিরে রেখেছিল। আমি সন্ধ্যা পর্যন্ত তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সে আসেনি। সে না আসার দিনগুলো দ্রুত পার হচ্ছিল, কিন্তু মেয়েটি আর আমার হোটেলে আসেনি। আমি তার ছবি দেখে নিজের মনকে সান্ত্বনা দিতাম। তরুণ দম্পতিরা প্রতিদিন হোটেলে আসতো। তাদের ভিডিওগুলিও আমার মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি করেছিল। আমার রেস্টুরেন্টটি খুব ভালো চলছিল। আমার পরিবার আমার বিয়ে নিয়ে চিন্তিত ছিল। আমার মা গ্রাম থেকে শহরে এসেছেন। এখন সে আমার বিয়ে দিয়ে তবেই ফিরে যেতে চেয়েছিল এবং মা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কোন ধরনের মেয়েকে বিয়ে করতে চাও? যেহেতু আমি গ্রাম থেকে এসেছি তাই আমি একটি সম্মানিত মেয়ে চেয়েছিলাম। আমি আমার মাকে বলেছিলাম যে তিনি যেন আমাকে একটি শালীন এবং সম্মানিত মেয়ের সাথে বিয়ে দেন। আম্মু জিজ্ঞেস করলো, তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো আমাকে বলো, আমি তোমাকে তার সাথে বিয়ে দেব। এক মুহূর্তের জন্য সেই মেয়ের স্বপ্ন আমার চোখে ভেসে উঠল, কিন্তু আমি এমন একটি মেয়েকে বিয়ে করতে পারি না যে বিয়ের আগেই তার সম্মান নষ্ট করে ফেলেছে। আমি জানি না আমি ছাড়া আর কতজন পুরুষ তার অসহায়ত্বের পূর্ণ সুবিধা নিয়েছিল। আমি আমার মাকে বলেছিলাম ভালোভাবে দেখাশোনা করতে এবং একটি ভদ্র মেয়ের সাথে আমার সম্পর্ক ঠিক করতে। পরের 2 দিনের মধ্যে আমার মা আমাকে বলেন যে তিনি আমার সম্পর্ক ঠিক করেছেন। আমি অবাক হয়েছিলাম যে মা শহরে এসেছেন 4 দিনও হয়নি, তার মধ্যেই শহরের একটি মেয়েকে খুঁজে পেয়ে গেলেন। মা বলতে শুরু করলেন যে তিনি আমার জন্য খুব ভালো এবং ফর্সা মেয়ে দেখেছেন। তারা গরিব কিন্তু ভদ্র, তাদের মতো কেউ নেই। আমার মা আমাকে বলেছিলেন যে তিনি যখন আমাকে অনুসরণ করে বাজারে গিয়েছিলেন মেয়েটির সাথে তখন দেখা হয়, তখন মেয়েটি তার মাকে রাস্তা পার হতে সহায়তা করে। এত অল্প সময়ের মধ্যে মা তার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলেন। আমি আমার আম্মুকে বললাম আমি এভাবে অচেনা কাউকে বিয়ে করতে পারি। আমি নিজেই প্রথমে এই লোকেদের সাথে দেখা করব। এগুলি শহর, গ্রাম নয়। এখানকার লোকেরা এবং মহৎ এবং ভদ্র নয়। পরদিন মা বাবার সঙ্গে কথা বলেন।
তারা আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। তারা সত্যিই অনেক ভদ্র এবং উদার ছিল। তাদের ঘর বাড়ি থেকে দারিদ্রতা ঝরে পড়ছিল। মেয়েটির মা বলেন মেয়েটি ঘরের ভেতরে আছে, আমি গিয়ে তার সঙ্গে দেখা করতে পারি। এ কথা শুনে আমি তৎক্ষণাৎ রুমে গেলাম। সেখানে একটি সুন্দর মেয়ে বসেছিল, যা আমাকে প্রথম দেখাতেই বিস্মিত করেছিল। মেয়েটি আমার সাথে কথা বলেনি, সে মাথা নিচু করে চুপচাপ বসেছিল। আমি বেশি কথা বললাম না, কারণ আমার মেয়েটিকে পছন্দ হয়ে গেছিল। আমি ফিরে এলাম। আমি আমার মাকে বিয়েতে রাজি হওয়ার সংকেত দিলাম। মেয়েটির পরিবার জানালো তারা শিগগিরই বিয়ে করাতে চায়। আমি বললাম ঠিক আছে। সেই সপ্তাহেই আমি বিয়ে করব ঠিক করলাম, কারণ মাকেও গ্রামে ফিরে যেতে হবে বিয়ের জন্য। আমি খুব খুশিই ছিলাম। আমি হোটেলের পেছনের রুমটি পুরোপুরি সংশোধন করেছি। আমি নিজেই সব জিনিস কিনেছি। আমি মেয়েটির পরিবারকে বলেছি যে আমি এই বিয়েতে কিছু চাই না। তারা খুবই গরিব ছিল, আমার টাকার অভাব ছিল না। আমি ওই মেয়েকে বিয়ে করি। আমার মা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন। আমি আমার ঘরটি ফুল দিয়ে পুরোপুরি সজ্জিত করেছিলাম। আমি আমার স্ত্রীকে দেওয়ার জন্য একটি সোনার আংটিও কিনেছিলাম। সে খুব কম বয়সী এবং সুখী ছিল। আমি এটা নিয়ে চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিলাম, সে কি আমার স্ত্রী? আমি আমার পুরো জীবন তার সঙ্গে কাটাবো? আমি যখন ঘরে প্রবেশ করলাম তখন সে ওড়নার ভেতরে মাথা নিচু করে বসেছিল। আমি এক মুহূর্তও অপেক্ষা করতে পারলাম না। আমি তৎক্ষণাৎ তার কাছে গেলাম, ওড়নাটি সরিয়ে দিলাম তার মুখের ওপর থেকে। আমি এটি দেখার সাথে সাথে আমার হোশ উড়ে গেল। আমি ভেবেছিলাম আমি একটি ভয়ানক স্বপ্নের মধ্যে বাস করছি। এটা সেই মেয়ে ছিল না যাকে আমি বিয়েতে দেখেছি, সে ছিল আরেকটি মেয়ে। এই সেই মেয়ে যাকে আমি আগেই বদনাম করেছিলাম। আমার মনে হচ্ছিল যেন ফুলের গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি অবিশ্বাসের চোখে তার মুখের দিকে তাকালাম। সে ধীরে হাসি দিয়ে আমার দিকে তাকালো, যেন সে জিতেছে। আমি তার কাছ থেকে উঠে দাঁড়ালাম। আমি রাগান্বিতভাবে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? আমার স্ত্রী কোথায়? তিনি বললেন, তোমার স্ত্রী আমি। যাকে তুমি খুঁজছো সে আমার ছোট বোন। আপনি কি মনে করেন আমার জীবন নষ্ট করে দিতে এত সহজেই আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলবেন? আপনি যদি মনে করেন আপনি যা করেছেন তার জন্য আপনাকে হিসাব দিতে হবে না, তবে এটা ভাবা আপনার ভুল ছিল। মানুষকে তার কৃতকর্মের শাস্তি ভোগ করতে হবে। আমি তোমার হোটেলে খেতে আসতাম কারণ আমি খুব গরিব ছিলাম। আমি যখন একটি বাড়ি থেকে বের হলাম তখন আমি ক্ষুধা সহ্য করতে পারছিলাম না, আর না সেখানে খাবার কেনার জন্য আমার যথেষ্ট অর্থ ছিল। তাই আমি আপনার হোটেলে এসে চুপচাপ খাবার খাই। আমি কখনো প্রতারণা করিনি। আপনার হোটেলের ওয়েটাররা এটি জানতো যে পরে আমি আমার খাবারের জন্য টাকা দেব, কিন্তু আপনি হয়তো ভেবেছিলেন যে আমি এর সুবিধা নিয়ে টাকা না দিয়ে পালিয়ে যাই। আপনার যদি এতে কোনো সমস্যা হতো তবে আপনি আমাকে টাকা দিতে বলতেন, কিন্তু আপনি আপনার ক্ষুধা মেটাতে আমার দারিদ্র্য এবং ক্ষুধার সুযোগ নিয়েছিলেন। আমি কল্পনাও করতে পারিনি যে খাবারের বিনিময়ে আমাকে আমার মর্যাদা দিয়ে হারাতে হবে। এবং তোমার মতো একজন ব্যক্তি যিনি নিজেকে সম্মানিত গ্রামবাসী বলে দাবি করেন, তিনি একজন শহরে মেয়ের মর্যাদা নষ্ট করবেন। সেই দিন থেকে আমি আর কখনো তোমার রেস্টুরেন্টে যাইনি। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু খারাপ চরিত্রের ছিলাম না যে আমি সম্মানের সাথে সমঝোতা করতাম। সেই দিন থেকে আমি আপনার উপর গোপনে নজর রাখতে শুরু করলাম, কারণ আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। আমাকে আপনার উপর প্রতিশোধ নিতেই হতো। আমার বাবা একজন রোগী, আমার মা বাড়ির কাজ করে কিছু টাকা উপার্জন করতেন। আমাদের বাড়িতে বসবাস করা খুব কঠিন হয়ে পড়েছিল, তবু আমরা শ্রদ্ধাশীল থাকতাম। কিন্তু আপনি আমার জীবন থেকে সব কিছু মুছে দিয়েছেন। আপনার দিকে নজর রাখার পর কয়েকদিন পার হয়ে গেল যখন আমি আপনার মাকে গ্রাম থেকে আসতে দেখলাম। আমি ইচ্ছাকৃতভাবে আপনার মায়ের কাছাকাছি চলে এসেছিলাম। আমি জানতে পেরেছিলাম যে সে আপনার জন্য একটি মেয়ে খুঁজছে। আমি তাকে বলেছিলাম যে আমার পরিবারও আমার বিয়ে নিয়ে উদ্বিগ্ন। আমরা সরল ও ভদ্র মানুষ ছিলাম, সবাই আমাদের ভালো মানুষ হওয়ার সাক্ষ্য দিতে পারে। তোমার মা আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে নেন, তাই নিজেই সম্পর্ক নিয়ে আমার সাথে কথা বলেছেন। এটাই ছিল আমার জন্য সেরা উপায়। আপনার মাকে আপনি বলেছিলেন আপনি নাকি একটি শ্রদ্ধাশীল এবং ভদ্র মেয়ে চান। আমিও একজন সম্মানিত এবং ভদ্র মেয়ে ছিলাম যাকে আপনি কলঙ্কিত করেছিলেন। অতএব এই কলঙ্কিত মেয়েটি আপনার নিজের ভাগ্যে লেখা ছিল। এখন আপনি মাকে গিয়ে বলেন যে আমি একজন কলঙ্কিত মহিলা। আপনি যাকে কলঙ্কিত করেছিলেন তার কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি কিভাবে আমার মাকে বলতে পারি যে আমি একটি মেয়ের সম্মানে আঘাত করেছি, তাকে ধ্বংস করেছি?
এই কথা ভেবে আমার আত্মা কেঁপে উঠল। আমার মা যদি আমার বাস্তবতা জানতে পারেন তবে তিনি মারা না যাওয়া পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আমার মাকে এটা বলো না, তোমাকে সারা জীবন এই সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ তার লুণ্ঠিত অস্তিত্ব অন্য কারো হাতে তুলে দেওয়ার সাহস তার নেই। আজ আমি উপলব্ধি করছিলাম যে আমার ইচ্ছার খাতিরে আমি তার কতটা ক্ষতি করেছি। তিনি আমাকে বলেছিলেন যে তিনি কতটা দরিদ্র এবং অসহায়। আজ আমি এটা ভালোভাবেই জানতাম, কারণ আমার ঘরে তাকে দেখে আমিও তার অবস্থা জানতাম। আমি তার কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছিল সে সারা জীবন আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আমার সাথে থাকা তার বাধ্যবাধকতা, কারণ এভাবেই সে আমার উপর প্রতিশোধ নিতে পারে। মানুষের পাপ অবশ্যই ফিরে আসবে। আমার সাথেও একটা ঘটনা ঘটেছে। যাকে আমি অসহায় ও দুর্বল মনে করতাম এবং তাকে কলঙ্কিত করেছিলাম, সে আমার ঘরে তার সমস্ত শক্তি নিয়ে বসেছিল। আমি আমার পাপ বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম আমি আমার হোটেলের কেবিন থেকে ক্যামেরা সরিয়ে নেব এবং এই ধরনের ছেলে মেয়েদের বসতে দেব না যারা একে অপরের জন্য সময় নষ্ট করে। যদি এই ধরনের ছেলে মেয়েদের জায়গা না দেয়া হয়, হয়তো তারা তাদের পাপ থেকে রেহাই পাবে। আমি নিশ্চিত ছিলাম যে আগামী দিনগুলিতে আমার স্ত্রী আমার ভালোবাসা খুঁজে পেয়ে আমাকে ক্ষমা করবে। তার হাসি খুশি চেহারা আগের মতোই সুন্দর ছিল, কিন্তু এখন তাকে দেখে আমার চোখ নিজের দিকে ঝুঁকে গেছে। ধন্যবাদ বন্ধুরা।